দাদা আমি সাথে পাছে থাকি না। এই যে ভারতবর্ষের এই নীতিটা কিন্তু বিশ্বের দরবারে সব জায়গায় দেখতে পাওয়া যায় বা ভারতবর্ষ দেখায়। এই যে অন্য কোনো দেশ, প্রতিবেশী দেশ বা কোনো শত্রু দেশ যখনই ভারতের ওপর আক্রমণ করবো বা ভারতকে নাস্তানাবুদ করবো বলে নাচানাচি শুরু করে, বা তারা সবসময় আগ্রাসনের আচরণ দেখায় এবং তারা বিভিন্ন বক্তব্যে বলে আমরা এবার ভারতকে দখল করব, ভারতকে এবার যুদ্ধ করে শায়েস্তা করব, এইসব যখন কথাগুলো বলে ভারত কেন নিশ্চুপ হয়ে থাকে আর তাদের আচরণটা কেন হয় দাদা আমি সাথে পাছে থাকি না? আসলে এই আচরণটা তারা আদতে দেখায়, তারা কিন্তু বাস্তবে অন্যান্য অনেক রকমের ছক কষা রণনীতি তৈরি করতে থাকে। ভারতবর্ষ এমন একটা দেশ যে মুখে বেশি কথা বলতে পছন্দ করে না, আর যারা সবসময় মুখে আগ্রাসন দেখাতেও পছন্দ করে না। তারা অন্যান্য দেশ দখল কেড়ে নেওয়া এইসবের পক্ষপাতী না, কিন্তু কেউ যদি ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকায় তারা কিন্তু গরম গরম প্রত্যুত্তরে আওয়াজ দেয় না, তারা চুপি সারে রণনীতি তৈরি করতে থাকে। আর তাদের আচরণটা এমন যেন থাকে সবাই সামনে, বিশ্বের সামনে, দাদা আমি সাথে পাচ্ছে থাকি না। এই যে এই কথাটা বুঝতে গেলে আপনাদের বুঝতে হবে এই মুহূর্তে বাংলাদেশ যে এত নাচানাচি করছে ভারতকে আক্রমণ করব, দখল করব, বহু দিন ধরে বলে যাচ্ছে ভারত শত্রু, ভারতকে দেখে নেব, বুঝে নেব, ভারত কি কোনো টু শব্দ করছে না? ভারত কি বলছে? আমরা তাদের সাথে মৈত্রীর সম্পর্ক বজায় রাখতে চাই, তাদেরকে সাহায্য করতে চাই। এটা ভারতের মুখে সবসময় লেগে আছে। কিন্তু বাংলাদেশ কি একটা জিনিস লক্ষ্য করছে যে মায়ানমারে এই আরাকান আর্মি নামের এই যে একটা সংগঠন, যাদের এর আগে কখনো কোনো বারবারন্ত দেখতে পাওয়া যায়নি, যাদের এর আগে কখনো এত শক্তিই দেখতে পাওয়া যায়নি, তারা সেখানকার জুনটা সরকার, জুনটা আর্মি সরকার, যারা আবার চীনের দ্বারা নিয়ন্ত্রিত এবং চীনের দ্বারা পুষ্ট, এই যে চীনের মতো এত শক্তিশালী দেশ বলা হয় তার দ্বারা পুষ্ট একটা আর্মি সরকারকে আরাকান আর্মিরা নাস্তানাবুদ করে ছেড়ে দিল। তারা পুরো মায়ানমার জুড়ে সব শহর আস্তে আস্তে কবজা করতে শুরু করেছে। শুধু কবজা না, আরাকান আর্মি এটাও ঠিক করে নিয়েছে তারা এবার মায়ানমারের সরকার গঠন করবে, এবং তার জন্য তারা জুনটা সরকারের, জুনটা আর্মি প্রশাসনের বড় বড় কর্নেল, মেজর, বড় বড় অফিসারদের অলরেডি গ্রেপ্তার করা শুরু করে দিয়েছে। এবং তারা ঠিক করেছে যে তাদের আরো একটা শত্রুপক্ষ যে হচ্ছে রোহিঙ্গা, এই রোহিঙ্গারা আরাকান আর্মিদের শত্রু, কারণ আরাকান আর্মিরা হচ্ছে থেরো বুদ্ধিস্ট, আর রোহিঙ্গারদের তাই জন্য তারা তাদের বিরোধী গোষ্ঠী মনে করে। এই যে রোহিঙ্গারা যারা অনেক অংশে মায়ানমার থেকে মানে উৎখাত হয়ে বাংলাদেশে চলে এসছে এবং বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে এখন স্থায়ীভাবে বসবাস করা শুরু করেছে, এবং তাদের সংখ্যা এমনই হয়ে গেছে যে মায়ানমারের চট্টগ্রামের রোহিঙ্গারা এই মুহূর্তে মেজরিটি হয়ে গেছে। এবং আরাকান আর্মি এটা জানে যে চট্টগ্রামে রোহিঙ্গারা যদি স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে অদূর ভবিষ্যতে এই রোহিঙ্গারা আবার তাদের বিরোধিতা করতে পারে। তাই জন্য তারা ঠিক করেছে এই যে দেশের মধ্যে যেমন জুনটা সরকারকে উৎখাত করেছে, তেমনি চট্টগ্রাম থেকে রোহিঙ্গাদের উৎখাত করে চট্টগ্রামই পাড়ায় তারা দখল করে নেবে। এই জন্য তারা মায়ানমার দখল করেই শান্ত থাকছে না, তারা সুড়ঙ্গ কাটা শুরু করেছে চট্টগ্রামের উদ্দেশ্যে, কারণ তারা মিশন করে নিয়েছে চট্টগ্রাম তারা দখল করবেই। এবার আসা যাক এই যে আরাকান আর্মির এত শক্তি এসে গেল, তারা 40,000 একটা সেনা দল, ওয়েল ইকুইপমেন্ট, ওয়েল প্ল্যান একটা সেনা দল তৈরি করে ফেললো। কি করে তারা এত ভালোভাবে সংঘবদ্ধ হলো? কি করে তারা এত পয়সা পেলো? কি করে তাদের ফান্ডিং হচ্ছে? কি করে তারা এত সুশৃঙ্খল ভাবে একটা একটার পর একটা শহর কবজা করে নিচ্ছে, উল্টে বাংলাদেশে ঢুকে যাচ্ছে বা ঢুকে যাওয়ার মতো প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছে এবং চট্টগ্রামকে দখল করবে বলে দিচ্ছে? কি করে হচ্ছে এটা? এর পেছনে কে আছে? এর পেছনে কে আছে সেটা আমি স্পষ্টভাবে বলছি না, কিন্তু কে আছে সেটা আপনাদের বোঝানোর জন্য কয়েকটা যুক্তি দিচ্ছি। সেই যুক্তিগুলো দেওয়ার পরে আপনারা বুঝে যাবেন যে এর পেছনে কে আছে। এই যুক্তিটা দেওয়ার আগে আপনাদের বলতে হবে একটা পুরনো ঘটনা, পুরনো পৌরাণিক ঘটনা, মহাভারতের ঘটনা। মহাভারতে যখনই অর্জুন যুদ্ধ করতে যেত, অর্জুন মহাভারতে যুদ্ধ করতে যাওয়ার সময় তার রণনীতি, তার যুদ্ধের কৌশল সব সময় ঠিক করতেন শ্রীকৃষ্ণ। আর শ্রীকৃষ্ণ সেটা ঠিক করতেন বলে অর্জুন যুদ্ধে নামার আগেই কয়েক কদম এগিয়ে থাকতো, কারণ শ্রীকৃষ্ণ সবসময় শত্রুপক্ষের বিভিন্ন চাল ছক আগেই প্রেডিক্ট করে তার এগেনস্টে জাল বিছিয়ে দিতেন, কি করে তাদেরকে নাস্তানাবুদ করতে হবে আর কি করে তাদেরকে ঘিরতে হবে, ঘিরে তাদেরকে ওই যুদ্ধে পরাস্ত করতে হবে। শ্রীকৃষ্ণের এই বারংবার এই চালের জন্যে অর্জুন জয়লাভ করতে পারত। এবং তেমনি আজকের ডেটে ভারতবর্ষের অর্জুন যদি হয় নরেন্দ্র মোদী, তার শ্রীকৃষ্ণ হলো অজিত ডোভাল। এই অজিত ডোভাল বলে মানুষটিকে আমরা শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করলাম, কারণ শ্রীকৃষ্ণের যেমন তীক্ষ্ণ এবং দূরদর্শী সম্পন্ন রণনীতি থাকতো, অজিত ডোভালের ঠিক তাই আছে।
অজিত ডোভাল তার কর্মজীবনে বিভিন্ন সময় এ দেশ যখনই বহিঃশক্তি, বাইরের শক্তির দ্বারা আক্রান্ত হওয়ার চান্স থাকে, অজিত ডোভাল সেটাকে মোকাবিলা করার জন্য এবং দেশকে প্রোটেক্ট করার জন্য বিভিন্ন, আমরা যেটা আশাই করতে পারি না তেমন কাজ উনি করে দেন। যেমন আসা যাক, পাকিস্তানের যখন খুব বাড়াবাড়ন্ত হয়েছিল, পাকিস্তান বিভিন্ন জঙ্গি সংগঠন দিয়ে ভারতকে উত্তপ্ত করার চেষ্টা করতো এবং ভারতকে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করত এবং তারা ভারত আক্রমণ করার ছক করত। এই সময় এই অজিত ডোভাল নামক ব্যক্তিটি, তিনি পাকিস্তানে বহু বছর গা ঢাকা দিয়ে পাকিস্তানি নাগরিক হিসেবে ছদ্মবেশে সেখানে কাটিয়ে এসেছিলেন এবং সেখানে কাটিয়ে এসে সেখানকার যুদ্ধের রণনীতির বিভিন্ন প্ল্যানের গুপ্ত সব কথা তিনি জেনে ভারতকে সরবরাহ করতেন। পাকিস্তানের যা যা ছক করতো ভারতকে আক্রমণে, তার সব আগে ভারতের কাছে পৌঁছে যেত এই অজিত ডোভালের মাধ্যমে। কারণ অজিত ডোভাল নিজে যে কোনো পরিস্থিতিতে শত্রুর ডেরায় ঢুকে যেতে পারে এবং সেখানের সব খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খ জিনিস জেনে নিতে পারে। এটা তার অদ্ভুত একটা কোয়ালিটি। এই জন্যে সে পাকিস্তানের নাগরিক হিসাবে বহু বছর কাটিয়ে এসেছিল। আর পাক সরকার, পাক সেনা সেটা ভুনা করেও টের পায়নি। তারা জানতেই পারেনি তাদের শত্রু দেশের তুখর প্ল্যানার অজিত ডোভাল তাদের দেশের মধ্যেই বসে, তাদের দেশের মধ্যে তাদের নাগরিক সেজে তাদের সব কলকাঠি জেনে নিচ্ছে। এটা যদি থাকে পাকিস্তানে অজিত ডোভালের পারদর্শিতার একটা নমুনা। এরপরে আসা যাক আরো একটা বিষয়। ভারতের উত্তর পূর্ব সীমান্তে, মায়ানমার সীমান্তের সাথে মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, এইসব জায়গার বহুদিন একটা উত্তপ্ত সংঘর্ষ চলতো। কারণ মায়ানমারের অনেক জঙ্গি গোষ্ঠী এই অঞ্চলগুলোকে উত্তপ্ত রাখার চেষ্টা করতো, এই অঞ্চলগুলোয় আক্রমণ করে এই অঞ্চলগুলোয় একটা সংঘর্ষ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতো, যাতে ভারতের উত্তর পূর্ব সীমান্ত একটা সমস্যার মধ্যে পড়ে। এই ঘটনা বহুদিন চলার পরে ভারত সরকার অজিত ডোভালকে উত্তর পূর্ব ভারতের শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব দিয়েছিলেন এবং সেই দায়িত্ব পাওয়ার পরেই অজিত ডোভাল তার সেই যে কারিশমা, তার যে এই কোয়ালিটি, যে শত্রুর ডেরায় ঢুকে সবকিছু জেনে শত্রুকে মোকাবিলা, শত্রুর প্ল্যানের আগেই করে ফেলা, সেই পরিচয় আবারও একবার দিয়েছিলেন। তিনি নাকি মায়ানমারের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সাথে এমনভাবে পরিচয় বা র্যাপো তৈরি করে ফেলেছিলেন, এমনভাবে তাদের সাথে সখ্যতা তৈরি করে ফেলেছিলেন যে মায়ানমারের জঙ্গি গোষ্ঠীর যারা যারা মাথা ছিলেন তারা সবাই অজিত ডোভালকে কাছের মানুষ, নিজের বন্ধু বলে মনে করতে শুরু করেছিলেন। অজিত ডোভাল যে আসলে তার কি পরিচয় তারা ভুনাক করেও বুঝতে পারেননি এবং তাদের সাথে অজিত ডোভালের সখ্যতা এমনই হয়ে গেছিল যে তারা বিভিন্ন মিটিং কি স্টেপ নেবে সেটা অজিত ডোভালের সাথে আলোচনা করতেন। এর আমি একদিন অজিত ডোভাল ওই সবকটা জঙ্গি গোষ্ঠীর যারা হেড মাথা ছিলেন তাদেরকে নিজের বাড়িতে ডিনারে আমন্ত্রণ করেছিলেন। মানে বুঝতে পারছেন তাদের সাথে কতটা খাতির আর ধরম মহরম অজিত ডোভালের করে নিয়েছিলেন। এবং যেদিন তার বাড়ির ডিনারে এইসব জঙ্গি গোষ্ঠীর হেডদের ডেকেছিলেন, সেদিন এমনকি অজিত ডোভালের স্ত্রীও জানতেন না তার বাড়ির যারা গেস্ট আসছে, যাদের জন্য তিনি রান্না করছেন রাতের ডিনার, তারা এক একটা উগ্র, ভয়ানক, খতরনাক জঙ্গি গোষ্ঠীর নেতা। তিনি তারপরে কোনো ইন্টারভিউতে বলেছিলেন, আমি জানতামই না আমি যাদের আতিথেয়তা করছি তারা এতটা হিংস্র জঙ্গি গোষ্ঠীর মাথা। তার মানে বোঝা যাচ্ছে অজিত ডোভাল এই যে শত্রু পক্ষের ডেরায় ঢুকে শত্রুদের সাথে কিভাবে ধরমরম করে এতটা আত্মিকভাবে মিশে যেতেন যে তারা বিশ্বাস করে সব কথা তাকে বলতেন এবং তার মাধ্যমে জঙ্গিদের সব প্ল্যান ভারত সরকার আগেই জেনে যেত এবং সেইভাবে এই জঙ্গি গোষ্ঠীগুলোকে অজিত ডোভাল নিজের কন্ট্রোলে নিয়ে চলে এসেছিলেন এবং তাদেরকে একে একে করে সব কটাকে খতম করে দিয়েছিলেন। এই খতম করে দেওয়ার পরে উত্তর পূর্ব ভারতের এই মায়ানমার জঙ্গি গোষ্ঠীর আক্রমণ কমে গেছিল এবং উত্তর পূর্ব ভারত পুরো শান্তিতে ফিরে এসেছিল। এই উত্তর পূর্ব সীমান্তে আর কখনো মায়ানমারের সাথে ঝুট ঝামেলা চলেনি। তেমনই আসা যাক, এরা আরো একটা পারদর্শিতার খবর যেটা অজিত ডোভাল করেছিলেন দেশের মধ্যে, সেটা হচ্ছে যখন স্বর্ণ মন্দিরে খালিস্তানি জঙ্গিদের আক্রমণ হয়েছিল। খালিস্তানি জঙ্গিকে কি করে মোকাবেলা করা যায় তার আগে একটা ওই স্বর্ণ মন্দিরে জঙ্গিদের সঙ্গে মোকাবিলা করতে গিয়ে আর্মিকে বন্দুক বাজে ঢোকানো হয়েছিল বলে সেই নিয়ে দেশের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। কেন ওরাম একটা পবিত্র ধর্মস্থানে গোলাগুলি চলবে, রক্তক্ষরণ চলবে? এই জন্য পরে যখন রাজীব গান্ধীর সময় আবার এরম খালিস্তানি জঙ্গি গোষ্ঠী আক্রমণ করেছিল স্বর্ণ মন্দিরে, তখন রাজীব গান্ধী বুদ্ধি করে ওখানে আর্মি ডিপ্লয় করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চায়নি। তিনি বুদ্ধি করে বুঝেছিলেন তার হাতে এমন এক অস্ত্র আছে যে খুবই চুটকিতে হেসে খেলে এই সমস্যার সমাধান করতে পারবে, তা হলো সেই অজিত ডোভাল। তাই জন্য রাজীব গান্ধী আবার
স্বর্ণ মন্দিরের ওই মিশনে অজিত ডোভালকে দায়িত্ব দিয়েছিলেন যে এই খালিস্তানি জঙ্গিদের শায়েস্তা করতে হবে। এই প্রজেক্ট পাওয়ার পরে অজিত ডোভাল কি করেছিল, অজিত ডোভাল ওই চত্বরে স্বর্ণ মন্দিরের বাইরে রিকশাওয়ালা সেজে 2-3 দিন টানা ঘুরেছিলেন। ঘোরার পরে তিনি যখন পুরো ছক কষে ফেলেছিলেন, তিনি প্ল্যান করেছিলেন ওই স্বর্ণ মন্দিরের মধ্যে ঢুকবেন, ঢুকে তিনি ওই জঙ্গিদের বলবেন তাকে আইএসআই পাঠিয়েছে এই জঙ্গিদের সাহায্য করার জন্য। তিনি তাই করেছিলেন। ওই স্বর্ণ মন্দিরের মধ্যে ঢুকে ওই রিকশাওয়ালা ছদ্মবেশে ঢুকে তিনি বলেছিলেন তিনি রিকশাওয়ালা ছদ্মবেশে আছেন কারণ যাতে ভারতীয় আর্মি বুঝতে না পারে, এবং তিনি এরম ভাবে কাজ করছেন কারণ আইএসআই বলেছে এই জঙ্গিদের সাহায্য করো যাতে ভারত নাস্তানাবুদ হয়। আর এই জঙ্গি গোষ্ঠী ভেতরে খালিস্তানি জঙ্গি গোষ্ঠী তারা বিশ্বাস করতে শুরু করেছিল, আচ্ছা আমরা বাইরে থেকে এরকম ব্যাকআপ পাচ্ছি, আইএসআই আমাদের এই লোকটার মাধ্যমে হেল্প করতে চাইছে, তাই একে আমরা সব আমাদের কি কি প্ল্যান আছে সব বলে দেবো। আর সেই সব প্ল্যান জেনে নিয়ে অজিত ডোভাল ঠিক করে নিয়েছিলেন কিভাবে ওই জঙ্গি গোষ্ঠী খালিস্তানি জঙ্গি গোষ্ঠীর নেতাকে কি করে আর্মি মারবে, আর ওই নেতা মরে গেলেই বাকি পুরো জঙ্গি দলটাই তারা আত্মসমর্পণ করতে বাধ্য হবে। তেমনি তার প্ল্যানে ওই যে নেতা কি করে মরতে পারে তার প্ল্যান ছকেছিল ভারতীয় আর্মি। অজিত ডোভাল বলেছিলেন যে ওখানে সব রকম জলের লাইন কারেন্ট ব্যবস্থা কেটে দাও। সেই কেটে দেওয়ার পরে সেখানে যখন ভেতরে জলের লাইন ছিল না, সেই জঙ্গিরা জল খেতে পারছিল না। সেই জল খেতে না পারার জন্য তারা বাইরে এসছিলেন, তাদের নেতা বাইরে এসছিল ওই যে গুরুদ্বারের সামনে যে জলাশয় আছে সেখান থেকে জল খেতে। সেই টাইমিং এ অজিত ডোভাল বলেছিলেন একে ওই সময় শুট করতে, তেমনই শুট করা হয়েছিল আর সেই জঙ্গি নেতা মারা গেছিল। আর তখনই বাকি ওই খালিস্তানি জঙ্গির ওই মুভমেন্ট থেমে গেছিল। আবারও অজিত ডোভাল একটা কোন মিশনকে হেসে খেলে তার বুদ্ধি দিয়ে সাফল্য নিয়ে এসেছিল ভারতের জন্য। এবার আসা যাক, অজিত ডোভাল এতগুলো কথা বললাম তার কারণ হচ্ছে আপনারা বুঝলেন অদ্ভুত ভাবে অন্যান্য দেশের বিভিন্ন শত্রুপক্ষ জঙ্গির ডেরা অজিত ডোভাল কিভাবে ঢুকে গিয়ে তাদের সাথে মিশে গিয়ে তাদেরকে বিভিন্ন রকম মতলব দিতে পারে। তো আপনারা এটাও তাহলে বুঝতে পারছেন এবার আমি কেন বলেছিলাম যে আরাকান আর্মি কেন এত বারবারন্ত শুরু হয়ে গেল। এরকম হতেই পারে যে অজিত ডোভালের মতোই কোনো মানুষ এই মুহূর্তে আরাকান আর্মিদের সব রকম যুদ্ধের রণকৌশল বলে দিচ্ছে, তাদের কিভাবে কি করতে হবে তা জানিয়ে দিচ্ছে, এবং তারা কোন পথে এগোবে তা পুঙ্খানুপুঙ্খ বলে দিচ্ছে। কারণ এটা হতেই পারে বা এটা হওয়ার চান্সই বেশি, তার কারণ এই আরাকান আর্মি কিছুদিন আগে অবধি এদের শক্তি ছিল না, এদের এত শক্তি ছিল না যে মায়ানমার দখল করে নেবে এবং এরা চট্টগ্রাম অবধি চলে আসবে, এবং সেইটা ভারত বা অজিত ডোভাল করে থাকতে পারে। তার কারণ ভারত সরকার চায় না তারা নিজেরা বাংলাদেশকে আক্রমণ করবে, কারণ ভারতবর্ষ সুশৃঙ্খল দেশ, তারা দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায় না, এবং যুদ্ধ না করেও কি করে কোনো দেশকে টাইট করতে হয় তা অজিত ডোভালের ভালোভাবেই জানা। এবার সেই ধরন মোহাম্মদ ইউনূসও হয়তো আস্তে আস্তে উপলব্ধি করতে পারবেন, এবং তিনি জানতে পারবেন তিনি এদিকে যখন কলকাতা দখল, বাংলা বিহার উড়িষ্যা দখল, উত্তর পূর্ব 7 সিস্টার দখল এই বলে তিনি গিমিক দিয়ে যাবেন, ততক্ষণে কখন যে চট্টগ্রাম তার হাত থেকে হয়ে গেছে। চট্টগ্রাম অলরেডি হয়তো ততক্ষণ বাংলাদেশ থেকে আলাদাই হয়ে গেছে। তাই জন্য সবসময় মুখে বড় বড় কথা বলতে নেই, করতে হয় কাজে, যেটা অজিত ডোভালের মতো তীক্ষ্ণ মানুষ সবসময় করে দেখান। তিনি হয়তো বাংলাদেশকে বুঝতেই দেবেন না যে তার চট্টগ্রাম, বাংলাদেশের সাথে চট্টগ্রাম কি করে বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে। এবং আমার মনে হয় যে অজিত ডোভালের মতো এত তীক্ষ্ণ ক্ষুরোধার বুদ্ধি নিয়ে চলা একটা মানুষ নিশ্চয়ই চট্টগ্রাম আর রংপুরে ওখানকার হিন্দুদের ওপর হতে চলা অত্যাচার চুপ করে বসে দেখছেন না। যাদের মনে হচ্ছে ভারত সরকার, নরেন্দ্র মোদী, অজিত ডোভাল এরা চুপচাপ বসে দেখছে আর তামাশা দেখছে, তাদের কোনো যায় আসছে না, তারা ভুল ভাবছেন। এই মানুষগুলো কখনো খুব মুখে কথা বলেন না, বাকি দেশের ওই নেতা মন্ত্রীদের মতো মুখে আওয়াজ কিন্তু কাজে ছিটে ফোটা করতে না পারার মতো এদের মানসিকতা না। এরা কি করে ফেলবে তা আপনি হয়ে যাওয়ার পরে হয়তো টের পাবেন, আর যখন টের পাবেন তখন আপনার আর কিছু করার থাকবে না। হয়তো বাংলাদেশের হিন্দুরা আপনারা এখনো নিশ্চিন্তে থাকুন, ভারত বা ভারত সরকার বা এখানকার কূটনীতিবিদরা কিছু বলছে না মানে, আর অজিত ডোভালের মতো এত তীক্ষ্ণ মাথার মানুষ চুপচাপ আছে মানে যে কিছু হচ্ছে না তা না। হয়তো তলে তলে অনেক কিছুই হয়ে যাচ্ছে যেটা আপনারা জানতে পাচ্ছেন না, কারণ এটা বাংলাদেশকে এই মুহূর্তে টের পেতে দেওয়া হবে না। কারণ বাংলাদেশ টের পেলে এই নিয়ে যদি আবার লাফালাফি, নাচানাচি, প্রতিবাদ, কান্নাকাটি শুরু করে দেয় তখন মুশকিল। তাই তারা এই কান্নাকাটি করতে যাওয়ার আগেই তাদের এই অত্যাচারের হাত থেকে চট্টগ্রাম, রংপুর এইসব জায়গাকে হয়তো অলরেডি আলাদা করে ছেড়ে দেবে ভারত সরকার। তো
এই দিকে আপনারা নজর রাখুন। অজিত ডোভালের মতো এরম তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ নিশ্চয়ই বাংলাদেশকে শায়েস্তা করে মাটিতে তাদের নীল ডাউন হতে বাধ্য করবেন। তাই আপনাদের কাছে আবেদন, বাংলাদেশের পরিস্থিতির দিকে তীক্ষ্ণভাবে চোখ রাখুন, খেয়াল রাখুন আর ধৈর্য ধরুন।